মাননীয় মুখ্যমন্ত্রী এখানে জেলার উন্নয়নের জন্য ডিএমদেরকে দিয়ে সমস্ত এমএলএদেরকে ডাকতেন। হ্যারেস আমরা যেহেতু জনগণের দ্বারাই নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েছিলেন, উনি মনে করতেন না, উনি দলটাকেই দেখতেন, সেই দল দেখে আমাদেরকে সেই জায়গাতে ওনারা মিটিংয়ে ডাকতেন না। মানুষ বুঝতে পেরেছেন যে এই বিজেপি এবং তৃণমূল এরা হচ্ছে বিজেপি তৃণমূলকে বাঁচাচ্ছে আর তৃণমূল বিজেপির দ্বারাই বেঁচে যাচ্ছে। দুটো ভুলের সেটিং চলছে। আপনারা ভাবলেন যে বিজেপিকে নিয়ে এলে তৃণমূলের বাড় কমবে, কিন্তু তৃণমূলের বাড় আরো বাড়ছে। এই দুটো ভুল সেটিং, সিপিএমকে ভোট দেন, দুটো ভুলই শেষ হয়ে যাবে। এইটি করতে হবে, এটা গরিবের পার্টি, আপনাদেরকে জেতে নিতে হবে। এই সিপিএম পার্টি আজকে দুর্বল বলে গরিব আজকে দুর্বল হয়ে গেছে। বিজেপিকে এরা কেউ ভরসা করতে পারছে না, কারণ দেখে নিয়েছে যে 56 ইঞ্চি বুকের পাটা, বুকের ইঞ্চি যে ইঞ্চি দিয়ে যে মোদিকে ভরসা করেছিল, এর দ্বারাই কিছু হবে না। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়ার রাঙামাটিতে, যেটা হচ্ছে সোনামুখী বিধানসভার আওতায় পড়ে। এই বিধানসভা থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অজিত রায়, উনি আমার সঙ্গে রয়েছেন। দাদা, আপনি তো 2016-তে জিতেছিলেন, 2026-এ কতটা প্রত্যয়ী মানে জেতার ব্যাপারে? দেখুন, 2016-তে জিতেছিলাম, এটা ঠিকই যে মানুষ তখন দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। 2018-এর পরে মানুষের মধ্যে একটা বিষয়কে তৈরি করে দেওয়া হয়েছিল যে এখন বাম পারবে না, রামকে নিয়ে আসতে হবে। 2018-এর পর থেকে মানুষ স্লিপ খেতে খেতে 2021 সালের বিধানসভা নির্বাচনে আমি আবার প্রার্থী হয়েছিলাম। মানুষ বিভ্রান্ত হয়ে বা মানুষ বুঝেছিলেন যে হয়তো রামকে নিয়ে এলে বামকে পরে আনা যাবে। এই পরিস্থিতিতে মানুষ যখন দেখলেন যে এইবারের নির্বাচনগুলোতে যে পরিস্থিতি হয়েছে, যে দুটো দলের যেভাবে তৃণমূল দল আষ্টে পিষ্টে যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে, একবারে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়গুলোতে যেভাবে জড়িয়ে গেছে, আর বিজেপি সিবিআই ইডিকে দিয়ে কোনো তদন্ত করাচ্ছেন না, প্রহসনে পরিণত করছেন। মানুষ এটা বুঝতে পেরেছেন যে তৃণমূল এবং বিজেপি এরা হচ্ছে সেটিংয়ের রাজনীতি করছে। গরিব মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এরা বলছে যে 100 দিনের কাজের আমি টাকা দিয়েছিলাম, তৃণমূল তার হিসাব দেয়নি, কিন্তু সেখানে কার্যকারিতার ক্ষেত্রে বিজেপি, গরিব মানুষ দেখছেন, এলাকার মানুষ দেখছেন যে বিজেপি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কোনো তৃণমূলের পঞ্চায়েতের প্রধানকে দুর্নীতির জন্যে কোথাও কোনো কাউকে অ্যারেস্ট করেনি, কোনো বিডিওকে শোকজ করেনি। কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছেন যে এই বিজেপি এবং তৃণমূল এরা হচ্ছে বিজেপি তৃণমূলকে বাঁচাচ্ছে আর তৃণমূল বিজেপির দ্বারাই বেঁচে যাচ্ছে। অতএব এদের এই বিষয়ে গরিব মানুষ এটা পরিষ্কার বুঝেছেন যে এই সরকার থাকা মানে আমাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে যে এই যে বেসরকারিকরণ করতে চাইছে, শিক্ষায় বেসরকারি করতে চাইছে, স্বাস্থ্যকে বেসরকারিকরণ করতে চাইছে এই বিজেপি, তার জন্য মানুষ এইবারে সমস্ত মানুষ, এলাকার গরিব মানুষ, কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছে না, যেভাবে রাসায়নিক সারের দাম বাড়ছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। মানুষ দায় খয়রাতিতে বিশ্বাস করেন না। আজকে বেকাররা তারা চাকরি না পেয়ে ঢুকছেন। পশ্চিমবাংলায় কোনো শিল্প কারখানা নাই। বিভিন্ন বুদ্ধিজীবী অংশ থেকে মানুষ থেকে আরম্ভ করে একবারে দিন আনা দিন খাওয়া গরিব মানুষ সবাই জেদ নিয়েছে এই সোনামুখী বিধানসভায় বামফ্রন্টের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। এবং আমি প্রত্যাশা, আমি আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে? আমার মূল প্রতিদ্বন্দ্বী এখন তৃণমূল। আমার এখানে মূল এর আগের বার জিতেছিলেন তো বিজেপি জিতলেও তিনি তার কাছে, মানুষের কাছে সেরকম কোনো ফেদ উনি তৈরি করতে, গ্রহণযোগ্য করতে পারেনি। কারণ তৃণমূল যেভাবে দান খয়রাতি দিয়ে মানুষের মনকে জয় করার চেষ্টা করেছে, অতএব সেইখানে আমি যা মনে করছি যে এই দান খয়রাতিতে বিশ্বাস নয়। মানুষ বিজেপিকে এরা কেউ ভরসা করতে পারছে না, কারণ দেখে নিয়েছে যে 56 ইঞ্চি বুকের পাটা, বুকের ইঞ্চি যে ইঞ্চি দিয়ে যে মোদিকে ভরসা করেছিল, এর দ্বারাই কিছু হবে না। সেই জন্যই আমার এখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখানে তৃণমূল। আপনি যে প্রসঙ্গগুলো বলছেন এটা রাজ্যের সার্বিক সমস্যা, সোনামুখীর কিছু ভেতরকার সমস্যা, যেরকম সব থেকে বড় সমস্যা এখানকার অবৈধভাবে বালি তোলা। আপনি 2016 সালে জিতেছিলেন, এই বালি তোলা কতটা আটকাতে পেরেছিলেন বা এরপর জিতলে কতটা পারবেন? 2016 সালে বালি তোলাকে নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি, ডিএমকে চিঠি লিখেছি, ভিডিওকে চিঠি লিখেছি, এমনকি বিধানসভায় আমি যখন বিধানসভার এমএলএ ছিলাম, আমি স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, মেনশন আকারে দিয়েছি, জিরো আকারে দিয়েছিলাম। অনেক বিষয় হচ্ছে যে বালি নির্দিষ্ট জায়গা থেকে উঠতো, একটা জায়গা থেকে পারমিশন হতো, সেখান থেকে উঠতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে এক জায়গা থেকে পারমিশন নিয়ে, একটা প্লটের পারমিশন নিয়ে নদীর সমস্ত জায়গায় বালিটাকে তুলছে। সরকার বালি তুলবে, নিশ্চয়ই সরকারের ট্যাক্সের প্রয়োজন আছে, এটা ঠিক, কিন্তু আমরা দেখছি যে সেখানে বালি কোনো বিজ্ঞানগতভাবে তুলছে না, অবৈতনিকভাবে, একবারে বিজ্ঞান বহির্ভূতভাবে যেখানে সেখানে বালি তুলছে। তার ফলে মানুষের নদীগর্ভের পাশে যে বাড়িগুলো রয়েছে, বসত বাড়ি রয়েছে, সেটা ভেঙে যাচ্ছে, নদীগর্ভে চলে যাচ্ছে, মানুষের কৃষিকাজের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি ক্ষমতায় আসি
মানুষ যেভাবে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবার চেষ্টা করছেন, যদি ফিরে আসি আমি এই বালি তোলার যে অবৈধভাবে বালি তুলছে সেটা আমি বন্ধ করব। আর এই বালি যেভাবে যাচ্ছে দিনের পর দিন যে বালি গাড়ি যাচ্ছে, এখনও পর্যন্ত সোনামুখীতে 13 জন লোক তারা মারা গেছেন এই বালির গাড়িতে। তো আপনারা এতদিন বিরোধী দলে থেকে রাস্তার আন্দোলন, অবরোধ, মিটিং, মিছিল এর বিরুদ্ধে করেননি কেন? আমরা সমস্ত জায়গায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা প্রতিদিনের প্রতিবাদ আমরা করছি। বিডিওকে প্রতিবাদ করেছি, এসডিওকে ডিএম লেভেলে জানিয়েছি। আমরা সমস্ত বিষয়ে রাস্তা থেকে যেমন আন্দোলন করি আমরা সেই আন্দোলনের জায়গায় আছি। আচ্ছা, আরেকটা বড় দাবি হচ্ছে সোনামুখী বাইপাস। এই 2016 সালে আপনি এটা বামফ্রন্টের জমানা থেকেই নাকি এই দাবিটা ছিল এখানকার মানুষের মধ্যে। 2016 সালে এটা করার চেষ্টা করলেন না কেন বা পারলেন না কেন? 2016 সালে আমরা বাইপাস নিয়ে তার আগেই আমাদের সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল, কার্যকরী করার চেষ্টা করেছিল। কিন্তু এই সরকার যখন এরা পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পৌরসভাতে এরা দখলদারি থাকার পরে এরা চায় না যে সিপিএমের এমএলএ দিয়ে এই বাইপাস হয়ে যাক। এরা প্রতি জায়গায় প্রতিবাদে বিরোধিতা করেছে। আমি এই বিষয় নিয়েও বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি তুলেছি। বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা তারা স্কেচ করে গেছেন, মেপে গেছেন, কিন্তু এই সরকার তারা এই কাজ করতে দিচ্ছে না। আমরা তার জন্য প্রতিবাদ করেছি। আবার এখন নাকি বলছে যে আমরা নাকি বাইপাস করে দেবো। আমি বলছি এটা প্রহসনে এরা পরিণত করছেন। বাইপাস এরা করার মতো কোনো মানসিকতা দেখতে পাচ্ছি না। তো আপনি তো 16তে বিধায়ক হয়েছিলেন, তখন করলেন না কেন? মানে তখন অসুবিধা কী? আমার যে আইনি জটিলতা সেটা হচ্ছে যে ধরুন আমি সরকারে জিতে থাকলেও, বিধানসভায় জিতলেও আমি ছিলাম বিরোধী একজন এমএলএ। অতএব বিরোধী এমএলএ থাকার সুবাদে যে কাজটা করবার দরকার সেটা হচ্ছে যে শাসক পক্ষের সমস্ত জিনিস আমি দেখেছি যে প্রশাসন, বিডিও, ডিএম, একবারে এসডিও লেভেলের এরা সমস্ত বিষয় আমি যা দেখে নিয়েছি আমার এই বিধানসভা থাকাকালীন, যে আমাদের যে সরকারি মিটিং হতো, সেই মিটিংয়ে আমাদেরকে ডাক দিতেন না ডিএম, বিডিও ডাক দিতেন না সরকারি মিটিংগুলোতে, এসডিও ডাকতেন না। এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে জেলার উন্নয়নের জন্য ডিএমদেরকে দিয়ে সমস্ত এমএলএদেরকে ডাকতেন। হ্যারেস আমরা যেহেতু জনগণের দ্বারাই নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েছিলেন, উনি মনে করতেন না, উনি দলটাকেই দেখতেন, সেই দল দেখে আমাদেরকে সেই জায়গাতে ওনারা মিটিংয়ে ডাকতেন না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আমি চেষ্টা করেছি এইটা যে বাইপাসটা করার ব্যাপারে। এইবারে মানুষ বুঝেছেন আর ওনাদেরও দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ বুঝতে পেরেছে এদের চালাকি। এইবারে যদি আমি নির্বাচনে জিতে বেরিয়ে আসি এই বাইপাসের রাস্তা করবই, এই প্রতিজ্ঞা আমি আপনাদের কাছে জানাচ্ছি। আচ্ছা, শেষ প্রশ্ন আমার, বাঁকুড়ার তো বটেই, এই বিধানসভাতেও একটা বিরাট অংশের মানুষ আদিবাসী সম্প্রদায়ের, এবং আমরা দেখেছি যে গত কয়েক বছরে আদিবাসী অংশের ভোটটা কিন্তু বিজেপির দিকে ট্রান্সফার হয়েছে। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য আপনি কি প্রতিশ্রুতি রাখেন বা কি করতে চান যাতে করে তারা আরেকবার সিপিআইএমের দিকে মুভ করবে, তারা ভোট দেবে? এই আমাদের সোনামুখী এলাকার 5টা পঞ্চায়েতে আদিবাসী অধ্যুষিত এলাকা। এই আদিবাসী অধ্যুষিত এলাকাতে বিষয় হচ্ছে যে বামফ্রন্টের সময়তে আদিবাসীদের অরণ্যের অধিকার যে আইন কার্যকরী হয়েছিল, যেটা অরণ্যের অধিকার আইন হয়েছিল, আমরা দেখলাম যে সেই আইনটাকে এরা নস্বাদ মেরে থুড়ি মেরে সেই কাজ করলেন না। এই পঞ্চায়েত, জেলা পরিষদ এরা কোনো ভূমিকা নিলেন না। আমাদের বামফ্রন্টের সময়তে যে আইন তৈরি হয়েছিল সেই আইনকে কার্যকরী করেননি। মানুষ সেই জন্যে বিভ্রান্ত হয়েছিলেন, গরিব মানুষকে বোঝানো হয়েছিল যে আগে রাম তারপরে বাম, এইটাতে আদিবাসী মানুষ বুঝেছিলেন। তারপরে আদিবাসী মানুষ এটাও দেখেছিলেন যে আদিবাসী মানুষেরকে একজনকে রাষ্ট্রপতি করলেন। তারপরে যখন রাম মন্দির তৈরি হলো সেই আদিবাসী আমাদের দ্রৌপদী মুর্মুকে সেখানে ডাকলেন না। তারপরে মানুষ সেখানে বুঝেছেন যে এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়কেও হচ্ছে যে প্রলোভনে প্রভাবিত করছে। আদিবাসী মানুষ বুঝেছে যে এই দুটো দলই হচ্ছে সেটিং করে আমাদের। আপনি অরণ্যের অধিকার ফেরাবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই ফেরাবো, অরণ্যের অধিকার ফেরাবো এবং যা মানুষ যেটা ছিল সেটা কার্যকরী করার চেষ্টা আমি করব।